নমস্কার, আমি শ্রী প্রতিকূল তুঙ্গ, কাকদ্বীপ রামকৃষ্ণ মিশন কেজি ও নার্সারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট একজন অঙ্কের টিচার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো কোভিড-19 যে বিশ্বব্যাপী অবস্থা, তার এই অবস্থা আমরা যে অনলাইন ক্লাস শুরু করেছি, সেই অনলাইন ক্লাসে তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষা দিয়েছো, একটা নতুন অভিজ্ঞতায় নতুনভাবে। তো বেশ ভালো লেগেছে তোমাদের বাড়িতে বসে পরীক্ষা দিতে দেখে। তো সে যাই হোক, তো আজকে যেটা আমি তোমাদের আলোচনা বা পড়াবো, সেটাও এক নতুন অধ্যায় বা নতুন জিনিস বলতে গেলে অঙ্কের, যেটা তোমরা আগে হয়তো কখনো দেখোনি, যেটা আমার ব্যক্তিগতভাবে আগে হয়তো কখনো দেখোনি, সেটা হচ্ছে জ্যামিতি। তো এই জ্যামিতিটা হচ্ছে অঙ্কে একটা মানে খুব মজাদার জিনিস, যেটা হচ্ছে হাতে কলমে এবং পেন্সিল বক্স, পেন্সিল কম্পাস নিয়ে একটা নতুনভাবে তৈরি করা, সেটা পেন দিয়ে নয়। কেমন? তো সেই জ্যামিতি শব্দের অর্থটা কি আগে বলি। জ্যামিতি শব্দের অর্থ জ্যামিতি। ধরো আমি লিখছি বর্গি জফলা আকার ময়মাসিকার তয়হাসিকার। এই জ্যামিতি দেখতে পাচ্ছি দুটো জ্যা আর মিতি। আমি দুটো একটা ভাগ করতে রেখেছি, জ্যা আর মিতি, যে জ্যা একটা আর মিতি একটা। এই জ্যামিতি শব্দের অর্থ খুঁজতে গিয়ে জ্যা আর মিতি পেলাম। তাহলে জ্যা মানে কি? জ্যা কথা অর্থ হচ্ছে ভূমি। জ্যা কথা অর্থ কি? ভূমি। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে কি বললাম? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দ অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ভূমি পরিমাপ, তাহলে আলটিমেট দাঁড়ালো কি না, জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমি পরিমাপ। সেই ভূমি পরিমাপ নিয়ে আলোচনা বা আলাপ আলোচনা করতে গিয়ে দেখা যাবে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, যে কি কি জিনিসের ভূমি বা পরিমাপ ব্যাপারটা আসছে। তো প্রথমে বলি ঘনবস্তু। তো ঘনবস্তু জিনিসটা কি? একটা উদাহরণ ধরে কি, ধর একটা ডাস্টার আছে, একটা বই আছে, একটা পেন্সিল বক্স আছে, এই আমাদের ক্লাসরুমে যেগুলো টেবিল আছে, তো এইগুলো কিন্তু এক একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর কী কী দেখতে পাচ্ছি? একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। ধরো আমি একটা টেবিল দেখছি, টেবিলে একটা দৈর্ঘ্য রয়েছে, একটা প্রস্থ রয়েছে, সে নিচ থেকে কতটা উচ্চতা রয়েছে। তার মানে ঘনবস্তু তিনটে মাত্রা। এই দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, কিংবা এই উচ্চতা একটা, কী বলে ঘনবস্তু এক একটা মাত্রা। তাহলে ঘনবস্তু কাকে বলবো না, যে সকল বস্তু কিছুটা জায়গা বা স্থান দখল করে আছে, কেমন, যার আয়তন আছে, কেমন, অর্থাৎ যে সমস্ত বস্তু কিছু না কিছু জায়গা দখল করে থাকে এবং যাদের আকার আছে, কেমন, তাদেরকে বলা হয় ঘনবস্তু। যেমন বই, ইট, ফুল ইত্যাদি। আবার ঘনবস্তুর মাত্রা কত? তিনটি মাত্রা। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতায় তিনটে মাত্রায় আছে। কেমন? ধরো আমি তোমাদের একটা ডাস্টার দিয়ে দেখাচ্ছি, দেখো। ধরো এই ডাস্টারের ঘনবস্তু বলছি কী করে? আমি এই তলাটাকে, তাকে লম্বা দিকটাকে দৈর্ঘ্য বলেছি, চওড়া দিকটাকে প্রস্থ বলছি, আর নিচ থেকে উপর দিকে কতটা উচ্চতা তাকে বলছি বেধ। তাহলে লম্বা দিকটাকে বলছি, বড় দিকটাকে বলছি দৈর্ঘ্য, ছোট দিকটাকে বলছি প্রস্থ, আর কতটা উঁচুতেই আছে তাকে বলছি বেধ। তাহলে ঘনবস্তু তিনটে মাত্রা বোঝা গেল। তো এই ঘনবস্তুর ব্যাপারে বোঝাতে গিয়ে একটা কথা বলি, তল আসছে। তল কি? ঘনবস্তুর উপরিভাগ। তাহলে ঘনবস্তুর উপরিভাগকে বলছি তল। সেই তলটা কি ধরনের হতে পারে? ধরো এই একটা ডাস্টার, এই ডাস্টার উপরটা একটা তল আছে, এটা মসৃণ সমতল বলছি। তাহলে তল কয় প্রকার আসলো? দুই প্রকার। একটা বলছি সমতল, আর একটা বলছি বক্রতল। সমতল কাকে বলবো না, যে তল মসৃণ, উঁচু নিচু ঢেউ খেলানো নয়, কেমন, তাকে বলছি সমতল। যেমন কি হতে পারে? ধরো তোমাদের অঙ্ক বই আছে, এই অঙ্ক বইয়ের উপরিভাগ এটা কিন্তু সমতল, কারণ মসৃণ, উঁচু নিচু ঢেউ খেলানো নয়। আর বক্রতল কাকে বলছি না, যে তলটা
উঁচু উঁচু ঢেউ খেলানো, তাকে বলছি বক্রতল। মানে যে তলের উপরে দাগ দিয়েছি, সে দাগ যদি একটা রেখা যদি রেখা বেঁকে যায়, যেমন বলি ধরো অ্যাজবেস্টারের টিন যেগুলো আছে উঁচু উঁচু ঢেউ খেলানো, তুমি দাগ টানলে সেটা কিন্তু অবশ্যই বেঁকে বেঁকে যাবে। কিংবা ফুটবলের উপরে দাগ টানলে সেটাকে অবশ্যই দাগটা কিন্তু বেঁকে যাচ্ছে, তার গতিটাকে পরিবর্তন হয়ে গেল, এগুলো কিন্তু বলছি বক্রতল। তাহলে তল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সমতল, আরটা হচ্ছে বক্রতল। তাহলে সমতলের উদাহরণ কী দেবো? বইয়ের উপরিভাগ, বইয়ের উপরিভাগ আর ফুটবলের উপরিভাগ, কেমন? এগুলো বলছি সমতল। এই সমতল ঘনবস্তুর উপরিভাগ যদি উঁচু বা নিচু না হয় তবে সেই ধরনের তলকে বলা হয় সমতল। যেমন কি হবে দেখো, বইয়ের উপরিভাগ, কেমন? এটা সমতল। আর ঘনবস্তুর উপরিভাগ যদি উঁচু বা নিচু হয় তবে সেই ধরনের তলকে বলা হয় বক্রতল। যেমন ফুটবলের উপরিভাগ, যেমন ফুটবলের উপরিভাগ। তারপরে বলছি দেখো বিন্দু, বিন্দু কাকে বলবো? না, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলে বিন্দু। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই তাকে বলে বিন্দু, শুধুমাত্র অবস্থান আছে। যেমন দেখো এই চিত্রে একটা বিন্দু দিয়েছি, তাকে বলছি বিন্দু, কেমন? এবারই যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখলাম, সেখানে বিন্দু, তল, বক্রতল, সমতল এগুলো আমরা জানলাম। তো এবার এসছি রেখা। রেখাটা কি বা কেমন একটু দেখো। ধরো টেবিলের উপরে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুর নাম দিলাম এ, ওই বিন্দুর নাম দিলাম বি। এই দুটোকে আমি যোগ করি, যোগ করে যে রেখা পাবো, যে জিনিসটা পেলাম তাকে বলছি রেখা। তাহলে রেখা কাকে বলবো? না, দুই বা তার বেশিও হতে পারে, ধরো সি বিন্দু যোগ করতে পারি। দুই বা তার বেশি সংখ্যক বিন্দু যোগ করে যে জ্যামিতিক চিত্রটা পেলাম তাকে বলছি রেখা। তাহলে রেখা কয় প্রকার? এই রেখাটাকে ভাগ করেছি দুই ভাগে, একটা বলছি সরল রেখা, সরল রেখা, আর একটা বলছি বক্ররেখা। একটা বলছি সরলরেখা, একটা বলছি বক্ররেখা। তো সরলরেখা কাকে বলে? যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় কোনো দিক পরিবর্তন না করে সোজাভাবে এগিয়ে চলে, তাকে বলছি সরলরেখা। ঠিক আছে? তার মানে যে রেখা কোনো দিক পরিবর্তন না করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সোজাভাবে এগিয়ে চলে তাকে বলছি সরলরেখা। তো দেখো কি করে বলছি। ধরো একটা আমাদের এই হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ডে এখানে একটা বিন্দু রাখলাম, ওখানে বিন্দু দিলাম, এর নাম দিলাম পি বিন্দু, ওর নাম দিলাম টি বিন্দু। যদি আমি স্কেল দিয়ে সোজা দাগটা টানি, তার দিক যদি পরিবর্তন না ঘটায়, একই দিকে যায়, তখন তাকে বলছে সরল রেখা। তাহলে এই রেখাটার নাম কি বলবো? সরল রেখা। তাহলে সরল রেখা বলতে বুঝলাম যে রেখা একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় কোনোরকমভাবে দিক বা অভিমুখ কোনো পরিবর্তন না করবে না, একই দিকে যাচ্ছে, সোজাভাবে যাচ্ছে, তখন তাকে বলছি সরলরেখা। তাহলে যদি বলি একটা উদাহরণ দাও, তুমি কিভাবে কি উদাহরণ দিই বলো দেখি? বলবি কি? ট্রেন রাস্তার যে পাথ থাকে, ট্রেন রাস্তার পাথ, সেই পাথগুলো কিন্তু সরলরেখাভাবে গতি চলছে, ঠিক আছে? তাকে বলছি সরলরেখা। আর ওদিকে আছে দেখো বক্ররেখা। বক্ররেখা কি না, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাভাবে যায় না, তাকে বলছি বক্ররেখা। তাহলে যে রেখা এক বিন্দু থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, তখন তাকে বলছি বক্ররেখা।
তার মানে উঁচু নিচু ঢেউ খেলানো রেখা, তলের উপর দিয়ে রেখা হবে। উঁচু নিচু ঢেউ খেলানো তলের উপর দিয়ে রেখা হয়, তখন তাকে বলছি বক্ররেখা। তো এই রেখা হলো, ধরো রেখাংশ কি বলবো, রেখা আর রেখাংশ। রেখাংশ বলছি এই যে সরলরেখা হোক আর বক্ররেখা হোক, একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ রেখার খণ্ডিত অংশ, তাকে বলছি রেখাংশ। অর্থাৎ আমরা রেখাংশের কিন্তু পরিমাপ করতে পারি, তার এখানে এইভাবে থাকে যে সরলরেখার খণ্ডিত অংশ যাকে আমরা পরিমাপ করতে পারি তাকে বলছি রেখাংশ। একটা সরলরেখা আর একটা সরলরেখার সঙ্গে যখন ছেদ করে, দেখো ধরো এ বি একটা রেখা গেছে, সরলরেখা, মনে করো এ বি একটা সরলরেখা, আর পিটি একটা সরলরেখা গেছে, দুটো। এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ মানে ছেদ করেছে একটা বিন্দুতে, ধরো ও। সেই বিন্দুতে ছেদ করার পর দেখতে পাচ্ছি চতুর্দিকে চারটে জায়গায় জিনিস তৈরি হয়েছে, সেই জিনিসগুলোকে বলছি এক একটা কোণ। তাহলে কোণের সংজ্ঞা বা ডেফিনেশন কী দেবো, কোণ কাকে বলে কী বলবো? দুটি সরলরেখা যেখানে ছেদ করে সেখানে একটা কোণ তৈরি হয়, এটাও বলতে পারো। অথবা এভাবেও যদি বলি, একটা বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হওয়ার পর যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকেও কোণ বলে। তাহলে কোণ কি বললাম, দুটি সরলরেখা বা বাহু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে তার মধ্যবর্তী অংশকে বলছি কোণ, এটাও তোমরা বলতে পারো। অথবা বলতে পারো একটা বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হওয়ার পর যে জ্যামিতিক চিত্র গঠন করছে তখন তাকে বলছি কোণ। কি বলবো? কোণ বলবো। এই কোণের কথা বলতে গিয়ে কোণকে তো অনেকভাবে বলা যায়, যেমন ধরো 1 নম্বর বলছি সমকোণ। সমকোণ কাকে বলবো না, যে কোণের মান 90 ডিগ্রির সমান, তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলবো? সমকোণ। তাহলে সমকোণের চিত্র কিভাবে দেব, দেখো একটা তলের উপরে বা তোমাদের ওই খাতায় তোমরা স্কেল দিয়ে একটা দাগ কাটলে, সেই দাগের উপর এখানে যদি লম্বভাবে একটা দাগ কাটি যাদের মাঝখানে কোণ 90 ডিগ্রি, তাহলে সেই ধরনের কোণকে বলছি সমকোণ। তাহলে এখানে নাম দিলাম ক, এটা খ, এটা গ, তাহলে কোণটা হবে ক খ গ সমান 90 ডিগ্রি। তাহলে এই ধরনের কোণটাকে বলছি সমকোণ। 2 নম্বর বলছি সূক্ষ্মকোণ। না, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে 90 ডিগ্রিতে হবে বড়, তার থেকে ছোট হবে, তাকে বলছি সূক্ষ্মকোণ। আর 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, তার মানে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, 90 ডিগ্রি হলে হবে না। তাহলে সেই ধরনের কোণকে বলছি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের মান কী কী হতে পারে তুমি বলো? তুমি 5 ডিগ্রি দিতে পারো, 10 ডিগ্রি, 45 ডিগ্রি, 70 ডিগ্রি, তোমার খুশি মতো ধরো 89ও দিতে পারো, কিন্তু কখনো 90 ডিগ্রি লিখতে পারবে না, কারণ 90 ডিগ্রি হলেই আমরা বলবো সেটা সমকোণ। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে আর 0 থেকে বড় হতে হবে, সেই ধরনের কোণকে আমরা বলবো কি কোণ? সূক্ষ্মকোণ। 3 নম্বর এসো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে না, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, সেই ধরনের কোণকে বলবো কি ধরনের কোণ? স্থূলকোণ। তাহলে উদাহরণ দিলে কি বলবো?
ধরো 190 ডিগ্রি কি 195 ডিগ্রি কি 200 ডিগ্রি কি 200 ডিগ্রি হবে না, 195 ও হবে না। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। যেমন বলছি 95 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, এই কোণগুলোকে বলছি স্থূলকোণ। কেমন? এবারে যদি কোনো কোণের মান 180 ডিগ্রি হয়ে যায়, 180 ডিগ্রি, তখন সেই কোণকে কী কোণ বলবে? সরল কোণ বলবে। তাহলে সরল কোণ কাকে বলে? না, যে কোণের মান 180 ডিগ্রির সমান কিংবা 180 ডিগ্রি, সেই কোণকে বলছি আমরা সরল কোণ। তাহলে সরল কোণের চিত্র কীভাবে হবে? একটা সরলরেখা টানলাম, টেনে একটা বিন্দু দিয়ে, এইটাই হচ্ছে আমাদের সরল কোণ। এর মান হচ্ছে 180 ডিগ্রি। যদি বলে একটা সূক্ষ্মকোণ এঁকে দেখাও, তাহলে এইভাবে তুমি আঁকবে, 90 থেকে ছোটো করবে। আর যদি স্থূলকোণ বলে 90 থেকে বড় হতে হবে আর 180 থেকে ছোটো হতে হবে, সেই ধরনের কোণকে বলছি আমরা কী কোণ? স্থূলকোণ। কেমন? তাহলে কি বুঝলাম? কোণ কাকে বলে? না, দুটি সরলরেখা যেখানে ছেদ করেছে সেখানে কোণ তৈরি হয়েছে, এটা বলতে পারো। কিংবা একটা বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হওয়ার ফলে যে জ্যামিতিক চিত্র গঠিত হয় তাকেও কোণ বলে, সেটাও বলতে পারো। এই কোণকে কতগুলি ভাগে ভাগ করছে দেখো। এক নম্বর হচ্ছে সমকোণ, মানে যে কোণের মান 90 ডিগ্রি সমান, তার চিত্রটা এই ধরনের হতে পারে বা এই ধরনের চিত্র যেখানে এখানে 90 ডিগ্রি থাকবে, তাকে বলছি সমকোণ। নাম দিয়েছি ক খ গ, তাহলে ক খ গ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ কাকে বলবো? যে কোণে মান 0 ডিগ্রি থেকে বড় হবে, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি চাইতে ছোট, সেই ধরনের কোণকে বলছি সূক্ষ্মকোণ। যেমন কি দিয়েছি দেখো, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 45, 70, 89 ডিগ্রি, এবং তার ডান দিকে একটা ছবিও দিয়েছি। স্থূলকোণ কাকে বলে? না, যে কোণের মান 90 ডিগ্রি চাইতে বড় কিন্তু 180 থেকে ছোট, সেই ধরনের কোণকে আমরা বলছি স্থূলকোণ। স্থূলকোণ একটা ছবিও দিয়েছি। সরল কোণ কাকে বলবো? না, যে কোণের মান 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি, সেই ধরনের কোণকে বলছি আমরা সরল কোণ। সরল কোণ ছবি দিয়েছি। তো ছবিটাগুলি লক্ষ্য করবে, এগুলো আঁকার বা প্রয়োজন নেই, তোমাদের তো নেই, তবু ধারণা দিলাম। এবারে ত্রিভুজ আসছে। ত্রিভুজ কি বা কি বৃত্তান্ত, একটু মন দিয়ে শোনো। যদি তোমাদের বলি ক্লাসরুমে একটা ত্রিভুজ করে দেখাতে পারবে ও পেন্সিল, কম্পাস টম্পাস বাদ দিয়ে? পারা যাবে? যাবে। কিভাবে? দেখো, 3টে মার্কার পেন আছে, আমি যদি 3টে মার্কার পেনকে 3 দিক দিয়ে জুড়ে দিই, তাহলে যে চিত্র তৈরি হবে তাকে বলছি ত্রিভুজ। কেমন? তাহলে ত্রিভুজ কাকে বলবো? 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র বা চিত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে ত্রিভুজ 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ, ধর এই একটা সরলরেখাংশ, এই একটা সরলরেখাংশ, এই একটা সরলরেখাংশ, সীমাবদ্ধ একটা সামতলিক ক্ষেত্রকে বলছি ত্রিভুজ। এই ত্রিভুজকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা বলছি কোণ ভেদে। তো বাহু ভেদে কী আছে? প্রথমে বলি সমবাহু। এই সম শব্দের অর্থ হচ্ছে সমান, সমবাহু। 2 নম্বর বলছি সমদ্বিবাহু, সমদ্বিবাহু। আর 3 নম্বর বলছি বিষমবাহু। যদি এইগুলো তোমাদের সিলেবাসে সংজ্ঞা বা ছবি টবি নেই, তবু একটু বলে দিচ্ছি, মনে রাখো। সমবাহু মানে সব বাহু সমান। কি করে পাবো? ধরো 3টে দেশলাই কাঠি 3 দিকে পরপর বসিয়ে দিলাম, এদিক থেকে একটা দেশলাই কাঠি, এদিকে একটা দেশলাই কাঠি, এদিকে দিলাম, তার 3টে দিকে 3টে দেশলাই কাঠি যোগ করলে
যে চিত্র পাবো তাকে বলছি সমবাহু। তার মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তখন তাকে বলছি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি করে পাবো? ধরো এদিকে দুটো দেশলাই কাঠি আছে আর ওধারে দুটো দেশলাই কাঠি আছে, কিন্তু ভূমিতে দিয়েছো একটা, ভূমিতে দিয়েছো একটা, তাহলে এই দুটো দিক দুটো দুটো দেশলাই কাঠি দিয়েছো আর ভূমিতে দিয়েছো একটা, তাহলে তখন যে চিত্র তৈরি হলো সেই চিত্র নাম দিচ্ছি আমরা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমদ্বি মানে দুটো সমান। তাহলে সংজ্ঞায় কি বলবো না, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আসছি বিষমবাহু ত্রিভুজ। ধরো তুমি এইদিকে তিনটে দেশলাই কাঠি দিয়েছো, এধারে দিয়েছো দুটো, কেমন? এদিকে তিনটে দিয়েছো, এদিকে দুটো দিয়েছো, আর এদিকে দিয়েছো চারটে। তাহলে এধারে দিয়েছে তিনটে, এদিকে দিয়েছে দুটো, এদিকে দিয়েছে চারটে। তাহলে তখন যে ত্রিভুজ তৈরি হবে তার নাম কি দেবো? বিষমবাহু ত্রিভুজ। তার মানে কোনো বাহুর সঙ্গে কোনো বাহু সমান হবে না, সব বাহু কিন্তু অসমান। তাহলে বাহুভেদে ত্রিভুজকে তিন ভাগে, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু ত্রিভুজ। একটু কথা বলে দিই, সমবাহু মানে সব বাহু সমান, যেমন তার সব কোণও সমান। সমদ্বিবাহু মানে কি? দুটি বাহু সমান, তার ভূমি সংলগ্ন দুটি কোণও সমান। আর বিষমবাহু মানে যে তিনটে বাহু সমান নয়, তার তিনটে কোণও সমান হয় না। এবারে আসছি কোণ ভেদে। কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগ করেছি? এক নম্বর বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। দু নম্বর বলছি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর তিন নম্বর বলছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সূক্ষ্ম কোণ কাকে বলে? না, যে কোণের মান 0 থেকে বড়, 90 থেকে ছোট। আগে তো বললাম। তাহলে সূক্ষ্ম কোণের ত্রিভুজ কাকে বলবো? না, কোনো একটা ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ হতে হবে, একটা নয়, সমস্ত কোণগুলো সূক্ষ্ম কোণ হতে হবে, তখন তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন বলি সমবাহু ত্রিভুজ একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ কেন? না, সমবাহু ত্রিভুজ সব বাহু সমান, তাই সব কোণ সমান। এবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ একটা বলছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? না, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, একটা মাত্র কোণ স্থূলকোণ হবে, তাকে বলছি স্থূলকোণী ত্রিভুজ। ধরো এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটা কত? 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। 40, 30 দিলে ওটাও 50 দিলেও কোনো অসুবিধা নেই। তার মানে যে ত্রিভুজের একটা মাত্র কোণ স্থূলকোণ থাকবে, তার মানে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, 180 থেকে ছোট হতে হবে, তাকে বলছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের সবচেয়ে বেশি একটাই স্থূলকোণ, তাহলে অন্য দুটো কোণ কী কোণ? অন্য দুটো কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ পেলাম। এবারে বলছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলবো? না, যে ত্রিভুজের একটা মাত্র কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, তাকে বলছি সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান, তাকে বলছি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের বিভিন্ন অংশগুলো তোমরা দেখলে, বুঝলে, নিজেরা পড়বে, বই ধরে নিজেরা জিজ্ঞেস করবে, না পারলে আমাদের সঙ্গে স্কুলে এসে দেখা করবে। এবারে বলছি, ধরো 4টে দেশলাই কাঠি আছে, তুমি তো ত্রিভুজ বানিয়েছিলে 3টে দেশলাই কাঠি দিয়ে। তোমার কাছে 4টে দেশলাই কাঠি আছে, তুমি তাকে এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা দিয়ে যোগ করে দিয়েছো। তখন যে চিত্র হয়েছে তার নাম কি হবে? তার নাম হবে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ এবারে পড়াবো। চতুর্ভুজ কি বা কেন, কাকে বলে দেখো। চতুর্ভুজ কাকে বলে? দেখতে পাচ্ছ 4টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ
সমতলিক চিত্র বা ক্ষেত্রকে বলা হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে। কেন চারটে? তুমি চারটে দেশলাই কাঠি দিয়ে একটা চিত্র বানিয়েছো, তাহলে চারদিকে চারটে ছিল, তাহলে সে চারদিকে চারটে বাহু যুক্ত হয়েছে, যুক্ত একটা জ্যামিতিক চিত্র গঠন করেছে, তাকে বলছি চতুর্ভুজ। এই চতুর্ভুজের অনেক ভাগ আছে। ধরো যে দেশলাই কাঠি দিয়ে বানিয়েছিলে চিত্রটা, তার চারদিকে চারটে সমান থাকতো, আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে তখন তার নাম হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের একটা কোণ 90 ডিগ্রি তখন, আর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাকে বলছি আয়তক্ষেত্র। যদি চারদিকের বাহু, সব বাহু সমান হয়, চারটে দেশলাই কাঠি চারদিকে সমান আছে, তখন তাকে কি বলবো? আর একটা কোণ 90 ডিগ্রি, তখন তাকে বলবো বর্গক্ষেত্র। তাহলে এখানে কি বললাম? এদিকে একটা দুটো দেশলাই কাঠি, এদিকে ধরে একটা থাকছে, এদিকে দুটো করে থাকছে। তার মানে যে জ্যামিতিক চিত্রের বিপরীত বাহুগুলি সমান আর প্রতিটি কোণ সমকোণ, তখন তাকে বলছি আমরা আয়তক্ষেত্র। তাহলে এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে একটা, তার মানে এর সঙ্গে সমান হলো না, তাই এর নাম হলো কি? আয়তক্ষেত্র। আর এখানে বলেছি এদিকে একটা কাঠি, এদিকে একটা কাঠি, এদিকে একটা, এদিকে একটা, তার মানে সব দিকে সমান গুলে দিলাম, তখন তাকে বলছি বর্গক্ষেত্র। কেমন? ধরুন যে আয়তকার চিত্রটা আছে তার একটা কোণ 90 ডিগ্রি অবশ্যই ছিল। যদি আমি আয়তকার চিত্রটাকে একটু বাঁকিয়ে দিলাম, তার মানে কি? ধরো এখান থেকে একটা দেশলাই কাঠি দিলাম, এখান থেকে একটা দিলাম, আবার এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, আর এইভাবে যোগ করলাম একটা কাঠি দিয়ে, তখন কিন্তু তোমার এর মতো 90 ডিগ্রি হলো না। মানে 90 ডিগ্রি না হওয়ার জন্য তার নাম আয়তক্ষেত্র থাকবে না, তার একটা নতুন নাম আসবে সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলছি? যে জ্যামিতিক চিত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণ সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলি সমান, তখন তাকে বলছি সামান্তরিক। এবারে বলছি এই চিত্রটার কথাটা দেখো, এর একটা কোণ 90 ডিগ্রি ছিল, তুমি এভাবে একটা দেশলাই কাঠি দিলে, এভাবে একটা কাঠি দিলে, এভাবে দিলে, এভাবে দিলে, মানে চারদিকে চারটে দেশলাই কাঠি দিলে, কিন্তু এখানে যেমন 90 ডিগ্রি কোণে দিয়েছো, সেই 90 ডিগ্রি কোণে তুমি দিলে না, একটা অন্য কোনো কোণে আসছে, তার 90 থেকে ছোট হতে পারে বা বড় হতে পারে, তখন এই নাম আর বর্গক্ষেত্রে বলবো না, তখন তাকে বলবো রম্বস। তা রম্বস কাকে বললাম না? যে জ্যামিতিক চিত্রের প্রতিটি বাহু বা বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে বা প্রতিটি বাহু সমান, কিন্তু কোণগুলি সমকোণ নয়, মানে 90 ডিগ্রি হবে না, তখন তাকে বলছি রম্বস। এবার বলছি ধরো কাইট, মানে ঘড়ির মতো একটা ছবি আঁকো, কাইট। তার মানে যে জ্যামিতিক চিত্রের এই দুটো বাহু পরস্পর সমান, এই দুটো বাহু পরস্পর সমান, কিন্তু এরা সমান নয়, তাহলে সন্নিহিত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান আর অপর দুটি বাহু পরস্পর সমান, কিন্তু তারা একে অপরের সমান নয়, তখন তাকে বলছি কাইট। কেমন? তো আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে বৃত্ত। ধরো এই ব্ল্যাকবোর্ডে তুমি পেন্সিল কম্পাস দিয়ে একটা স্কেল দিয়ে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে একটা জ্যামিতিক চিত্র আঁকলে, কেমন? তখন এর নাম দিচ্ছ কি? বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বলছি বা বৃত্ত কেন? দেখো
পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে থাকছে আর পেন্সিলের মুখটা ওখানে থাকছে। তো আপনি একটা বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু একটা নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে সর্বদাই সমান দূরত্ব বজায় রেখে ওর চতুর্দিকে ঘুরে একটা বদ্ধ বক্ররেখা দ্বারা একটা বদ্ধ চিত্র গঠন করলো, বা যে বদ্ধ জ্যামিতি চিত্র গঠন করলো, তার নাম হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বলবো? সমতলের উপর অবস্থিত একটা বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু সর্বদাই সমান দূরত্ব বজায় রেখে যে বদ্ধ বক্ররেখা সৃষ্টি করে, তখন তাকে বলা হয় বৃত্ত। তাহলে এই বক্ররেখার নাম কি বলবো? সম্পূর্ণ বক্ররেখা অংশটাকে বলছি বৃত্ত নির্দেশক বক্ররেখা অংশ বলছি পরিধি। কি বলছি? পরিধি। এগুলো তো তোমাদের নেই, শুধু সংজ্ঞাটা আছে, তো কয়েকটা কথা বলছি, একটু শুনে রাখো, ভবিষ্যতে লাগতে পারে। তাহলে বৃত্ত নির্দেশক বক্ররেখার অংশটাকে বলা হচ্ছে পরিধি। বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আঁকা হয়েছে, অর্থাৎ বৃত্তের ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু আছে, তাকে বলছি কেন্দ্র। বৃত্তের যে কেন্দ্রগামী কোনো সরেখা, অর্থাৎ আগে বলি যে বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যোগ করে একটা সরেখা পাবো, সেই সরেখাটার নাম বলছি যে। আর কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্রে দিয়ে যায়, তখন তার নাম বলছি ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে কি বলবো? ব্যাসার্ধ। আর বৃত্তের অর্ধেকটাকে বলে অর্ধবৃত্ত। তো শুধু বৃত্তটা কাকে বলে এটুকু জানবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে এই পর্যন্ত। তো ভালো থাকবে আর মন দিয়ে একটু পড়াশোনা করবে। আর যদি কোনো সমস্যা হয়, আমরা স্কুলে আসছি, স্কুলে আসতে পারো। কেমন? নমস্কার।